আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম আরও একটি হায়ার ম্যাথের লাইভ ক্লাসে। তো গত ক্লাসগুলোতে আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে সম্পূর্ণ শেষ করতে পারিনি। তো আজ সেখান থেকে শুরু করব। তো আশা করব সবাই নিয়মিত ক্লাস করবে এবং হোমওয়ার্ক দেবে। তো দেখো, আমি তোমাদের হায়ার ম্যাথের গুরুত্বপূর্ণ অধ্যায়, দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজ সেই বীজগাণিতিক রাশির তোমাদের মূল বইয়ের 48 পৃষ্ঠার যে টপিক্সটা আছে, সমমাত্রিক বহুপদী, প্রতিসম ও চক্রক্রমিক রাশি। তো গত ক্লাসে আমি এই বিষয় নিয়ে অল্প একটু আলোচনা করেছিলাম। তো আজ সেখান থেকে শুরু করব। তো সবাই খেয়াল করো, প্রথম আছে সমমাত্রিক রাশি। সমমাত্রিক বহুপদী। তো দেখো, আমরা বহুপদী কি আগেই শিখেছি। তো আজ দেখব সমমাত্রিক বহুপদী। যখন কোনো বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা সমান থাকে তখন তাদেরকে সমমাত্রিক বহুপদী বলা হয়। অর্থাৎ কোনো বহুপদী রাশি, সেই রাশির প্রত্যেকটি পদের মাত্রা যখন সমান হবে তখনই সেই বহুপদীকে সমমাত্রিক বহুপদী বলা হবে। তো খেয়াল করো, সমমাত্রিক বহুপদী রাশি আমরা সচরাচর প্রায় পড়ে থাকি বা লিখে থাকি। দেখো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখো, এই যে একটা বহুপদী, এই বহুপদী রাশির প্রত্যেকটি পদ, যেমন প্রথম এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ। দেখো, এই পদের মাত্রা 2, এই এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1 আর ওয়াই এর পাওয়ার 2 আছে। দেখো, এখানে এই পদের মাত্রা 2, এই পদের মাত্রা 1 মিলে 2 হয়, আর এই পদের মাত্রা কিন্তু 2 অলরেডি আছে। তো যখন কোনো বহুপদী রাশির প্রত্যেকটি পদের মাত্রা সমান থাকবে তখন তাদেরকে সমমাত্রিক বহুপদী বলা হবে। তোমরা এমন অনেক সমমাত্রিক বহুপদী চোখে দেখে থাকো, যেমন দেখো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটাও একটা সমমাত্রিক বহুপদী। কারণ দেখো, এই বহুপদীর প্রত্যেকটি পদের মাত্রা সমান। এই যে প্রথম পদ, এর মাত্রা 3, দ্বিতীয় পদ 2 আর 1 যোগ করলে 3 হয়, তৃতীয় পদ এই 1 আর 2 যোগ করলে 3 হয়, এটাও 3 আছে। তো দেখো, এটাও একটা সহমাত্রিক বহুপদী বলা যায়, কারণ যেহেতু এর প্রত্যেকটি পদের মাত্রা সমান। তো তোমরা এমন অনেক সহমাত্রিক বহুপদী সামনে দেখবে। তো যে সকল আবার বলি, যে সকল বহুপদী রাশির প্রত্যেকটি পদের মাত্রা সমান, মাত্রা বা পাওয়ার বা সূচক যাই বলো সমান থাকবে, তখন তাদেরকে সমমাত্রিক বহুপদী রাশি বলা হবে। তো আশা করি সমমাত্রিক বহুপদী বুঝেছ। এবার আসা হলো প্রতিসম রাশি। প্রতিসম। তো খেয়াল করো, দেখো এই প্রতিসম রাশি তোমাকে বুঝতে হলে প্রথমে খেয়াল রাখতে হবে, যখন কোনো বহুপদী বা দুই চলকের বহুপদী বা তিন চলকের বহুপদীর দুইটি চলকের স্থান পরিবর্তন করলে ওই বহুপদীর রাশিটির কোনো পরিবর্তন ঘটবে না, তখন ওই বহুপদীকে বলা হবে প্রতিসম, ওই রাশিকে বলা হবে প্রতিসম রাশি। যখন কোনো রাশির তিন চলকের কোনো রাশি, যেমন তিন চলক অথবা একাধিক চলক, এক চলক না, একাধিক বলতে দুই চলক বা তিন চলক হতে পারে। যখন কোনো একাধিক চলক বিশিষ্ট কোনো রাশি, আমি রাশি লিখলাম, মনে করো যে এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড। একটা রাশি লিখলাম, এই রাশিটা তিনটা চলক আছে এখানে। তো যদি এই তিন চলকের বহুপদী রাশির যদি যে কোনো দুইটা চলকের স্থান পরিবর্তন করা হয়, যে কোনো দুইটা চলকের স্থান পরিবর্তন করা হয়, পরিবর্তন করলেও যখন এই রাশিটার কোনো পরিবর্তন যদি না ঘটে তখন তাকে বলা হবে প্রতিসম রাশি। দুই চলকের স্থান পরিবর্তন করলে যদি এই রাশিটার কোনো পরিবর্তন না ঘটে তখন বলা হবে প্রতিসম রাশি। তো দেখো, আমরা যদি দুই চলকের স্থান পরিবর্তন করি, মনে করো আমি এই এক্স আর ওয়াই এর স্থানটা পরিবর্তন করব। তো এক্স এর পরিবর্তে ওয়াই এবং ওয়াই এর পরিবর্তে
এক্স বসিয়ে, তো বসাই এফ অফ এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক্স, আর জেড তো স্থান পরিবর্তন করিনি আমরা, তো এক্স এর পরিবর্তে আমরা ওয়াই বসিয়েছি, ওয়াই এর পরিবর্তে এক্স বসিয়েছি, প্লাস ঠিকই আছে -3 এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক্স ইকুয়াল জেড। আমরা এটা একটু সাজিয়ে লিখি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -3 এক্স ওয়াই জেড। দেখো এই রাশিটা কিন্তু আমার এই যে এফ অফ এক্স ওয়াই জেড এর সমান। তো যেহেতু তোমার আগে যে রাশি ছিল এফ অফ এক্স ওয়াই জেড আর এফ অফ ওয়াই এক্স জেড, রাশি দুইটার মান একই আছে, মান কোনো পরিবর্তন হয়নি। তো যদি এমনভাবে কোনো রাশির দুইটা চলকের স্থান পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন না ঘটে, তখন তাকে বলা হবে প্রতিসম রাশি বলা হবে। তো যারা ক্লাস দেখছো আবারই বলি, আমি গত ক্লাসে প্রতিসম রাশি, সমমাত্রিক বহুপদী ও চক্রক্রমিক রাশি নিয়ে আলোচনা করতেছিলাম। তো নেটওয়ার্ক সমস্যার কারণে ক্লাসটি আমি শেষ করতে পারিনি। তো আজ আবার সেখান থেকে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, তারপরে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করাবো। তো দেখো এটা হলো বলা হবে প্রতিসম রাশি, যেহেতু এই যে রাশিটিতে দুইটা চলকের স্থান পরিবর্তন করলে রাশিটির কোনো মানের পরিবর্তন ঘটলো না। যদি এমন হয় যে দুই চলকের স্থান পরিবর্তন করলেও রাশিটির কোনো মানের পরিবর্তন ঘটে না, তখন তাদেরকে বলা হবে প্রতিসম রাশি। অতএব রাশিটি আমরা প্রতিসম বলতে পারবো। তো আমরা এবার আসবো চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি সাইক্লিক এক্সপ্রেশন। তো এই চক্রক্রমিক রাশি নিয়ে আমরা একটু আলোচনা করবো। সবাই খেয়াল করো, মুসলাম। দেখো এবার চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি কোনো বহুপদী রাশির, অর্থাৎ একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশির যদি তিনটি চলকের স্থান পরিবর্তন করা হয়, পরিবর্তন করা হলে যদি রাশিটির কোনো মানের পরিবর্তন না ঘটে, অর্থাৎ রাশিটি একই রকম থাকে, তখন তাকে বলা হবে চক্রক্রমিক রাশি বলা হবে। আমি আবার বলি, একাধিক চলকের, তিন চলক বলা যায়, যেহেতু তিনটা চলক, তিন চলকের কোনো বহুপদী রাশির চলক তিনটির অবস্থান পরিবর্তন ঘটালেও যদি রাশিটির কোনো পরিবর্তন না ঘটে, তখন ওই রাশিকে বলা হবে চক্রক্রমিক রাশি বলা হবে। তো আমরা এই চক্রক্রমিক অর্থাৎ সাইক্লিক বলতে সাইক্লিক এক্সপ্রেশন, অর্থাৎ রাশিগুলোর মান চক্রাকারে পরিবর্তন হয় এক্স ওয়াই জেড। আমরা যদি এইভাবে রাশিগুলোর মানগুলো পরিবর্তন করি, এক্স এর স্থানে ওয়াই, ওয়াই এর স্থানে জেড, জেডের স্থানে আমরা যদি এইভাবে পরিবর্তন করি, যে জেড গেল এক্সে, এক্স ওয়াই, ওয়াই আসলো জেডে, যদি এইভাবে চক্রাকারে পরিবর্তন করি, তো পরিবর্তন করলে যদি রাশিগুলোর মানের কোনো পরিবর্তন না ঘটে, তখন তাকে বলা হবে সাইক্লিক এক্সপ্রেশন বা চক্রক্রমিক রাশি বলা হবে। দেখো আমরা ঠিকভাবে পরিবর্তন করব, রাশিটিতে এক্স এর পরিবর্তে জেড, ওয়াই এর পরিবর্তে এক্স, জেড এর পরিবর্তে ওয়াই বসিয়ে, তো বসাই এফ, এক্স এর পরিবর্তে জেড, ওয়াই এর পরিবর্তে এক্স, আর জেড এর পরিবর্তে ওয়াই। রাশিগুলো চক্রাকারে পরিবর্তন করেছি, রাশিগুলোর স্থান পরিবর্তন করেছি। তো যদি আমরা রাশিতে বসাই, তো জেড কিউব প্লাস এক্স কিউব, দেখো এক্সের পরিবর্তে জেড তার কিউব, ওয়াই এর পরিবর্তে এক্স তার কিউব, প্লাস জেডের পরিবর্তে ওয়াই তার কিউব, -3 এক্সের পরিবর্তে জেড, ওয়াই এর পরিবর্তে এক্স, জেডের পরিবর্তে ওয়াই। সাজিয়ে লিখি আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -3 এক্স ওয়াই জেড। দেখো এই যে রাশিটি, দেখো প্রথম যে মূল রাশির সমান হয়েছে, অর্থাৎ এক্স ওয়াই জেড আমরা লিখতে পারি। যেহেতু এফ অফ জেড এক্স ওয়াই অর্থাৎ তিন চলকের স্থান পরিবর্তন করেও মূল রাশির সমান রয়েছে, অর্থাৎ এটি একটি চক্রক্রমিক রাশি। এটি চক্রক্রমিক
রাশি। তো তোমরা একটু খেয়াল করবে চক্রক্রমিক আর প্রতিসম রাশির ক্ষেত্রে কিছু ব্যাপার তোমাকে খেয়াল করতে হবে। যদি কোনো একাধিক চলকের বহুপদী রাশিতে দুইটি চলকের স্থান পরিবর্তন করলে রাশিটির মানের কোনো পরিবর্তন না ঘটে তখন তাদেরকে বলা হবে প্রতিসম রাশি। আর যদি কোনো বহুপদী রাশিতে একাধিক চলকের বহুপদী রাশিতে তিনটি চলকের স্থান পরিবর্তন করলে যদি রাশিটির কোনো মানের পরিবর্তন না ঘটে তখন তাকে বলা হবে চক্রক্রমিক রাশি। তো এই বহুপদী চক্রক্রমিক রাশি তোমরা এই তোমাদের 48 পৃষ্ঠায় যে সংজ্ঞাগুলো আছে তোমরা অবশ্যই এই সংজ্ঞাগুলো পড়বে, এই সংজ্ঞাগুলো খেয়াল করবে, অবশ্যই খেয়াল করবে। আর আমি এরপরে তোমাদের একটা কাজ দেওয়া আছে যে দেখাও যে x/y, y/z আর z/x রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। তো আমরা প্রতিসম চক্রক্রমিক যে সংজ্ঞাগুলো শিখেছি আমরা এই নিয়মে ওইটা করব। তো যারা ক্লাস দেখছো, যেমন আমি দেখলাম নাবিল মনে হয় অনেকদিন পরে জয়েন করেছে। তো দশম শ্রেণীর তোমরা যখন ক্লাস 9-এ ছিলে, হায়ার ম্যাথের যখন লাইভ ক্লাস করতেছিলাম, প্রথমে শুরু করেছিলাম, তখন তোমরা অনেকেই নিয়মিত লাইভ ক্লাসে জয়েন করতে বা লাইভ ক্লাস করতে। তো এখন সে তুলনায় লাইভ ক্লাসে উপস্থিতির সংখ্যা অনেক কম। তো আশা করব তোমরা যারা নিয়মিত ক্লাস করতে আবার ক্লাসে ফিরে আসবে, ক্লাসগুলো দেখবে, হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করবে। যদিও এখন অনেক কিছু স্বাভাবিক হয়ে গেছে, অনেকে বাইরে হয়তো পড়ালেখা করছো, তারপরে আমি আশা করতে পারি যে তোমরা আমার ক্লাসগুলো যেভাবে করতে ঠিক সেইভাবেই হোমওয়ার্কগুলো দেওয়ার চেষ্টা করবে। আর ক্লাসে স্টুডেন্ট জয়েন না করলে বা হোমওয়ার্ক না করলে ক্লাস নেওয়ার আগ্রহটা থাকে না, কিংবা যতটা ভালো করে বোঝাতে চাই ততটা ভালো করে বোঝানো হয় না। কারণ মনে যে স্পিরিটটা যে না সবাই ক্লাস করছে, আমার ক্লাস দেখছে, আমার ক্লাসগুলো করছে, হোমওয়ার্ক দিচ্ছে, তারা অ্যাক্টিভ আছে, তখন টিচারকেও অ্যাক্টিভ হতে হয় যে আমাকে খুব ভালো করে ক্লাস দিতে হবে, খুব ভালো করে বোঝাতে হবে। তো যখন কোনো স্পিকারের যখন কোনো দর্শক বা শ্রোতা থাকে না, তখন তার আসলে কথা বলাই আনইজি লাগে বা কথা বলতে ভালো লাগে না, বা মুখ দিয়ে কোনো ভালো বক্তব্য, ভালো কথা আসে না। তো ঠিক তেমনই যদি মনে করো যে কোনো টিচারের ক্ষেত্রে ঠিক সেম ব্যাপার, যদি কোনো স্টুডেন্ট তার ক্লাস না দেখে, তার ক্লাস না করে, তার হোমওয়ার্ক না করে, তখন তারও ক্লাসটি ভালোভাবে বা সুন্দরভাবে যেভাবে ভালো বোঝানো যায় সেটা বোঝাতেও অতটা আগ্রহ থাকে না। তো আমি আশা করব যে তোমরা যারা নিয়মিত ক্লাস করতে তারাও যতটা সম্ভব চেষ্টা করবে ক্লাস করার বা হোমওয়ার্ক দেওয়ার। তো দেখো আমরা এরপরে আমরা চক্রক্রমিক রাশি দেখেছি, এরপরে আমরা এই কাজের ম্যাথটা করবো। যে কাজের ম্যাথটা আছে কাজ, এটা হলো 49 পৃষ্ঠার কাজ। ধরি যেহেতু এখানে তিনটা চলক আছে, আমি এটাকে একটা ফাংশন মতো ধরতে পারি, x/y/z ইকুয়াল x/y প্লাস y/z প্লাস z/x। একটা বহুপদী রাশি দেওয়া আছে, এই রাশিটি চক্রক্রমিক কিন্তু প্রতিসম না, আমাকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। অনলাইনে ক্লাস করতে আসলে ক্লাস নিতেও যে আমার খুব ভালো লাগে সেটাও না, কারণ আসলে ফিজিক্যালি ক্লাস নেওয়ার যে আনন্দ বা যে মজা এটা আসলে অনলাইনেই হয় না। তো আসলে আমাদের দেশের সরকারের সিদ্ধান্ত মতো তো আমাদের চলতে হবে। যদি আল্লাহ চায় বা যদি খুব শীঘ্রই মনে হয় স্কুল খুলতে পারে, এই মাসে না হয় পরের মাসে হয়তো বা। তো তোমরা দেখেছো যে যারা পরীক্ষার্থী তারা 3 মাস 1 বছর 3 মাস ক্লাস করেছে বলতে গেলে। তো 1 বছর 3 মাস ক্লাস করেও তাদের সিলেবাস কিন্তু অনেক শর্ট হয়েছে। তোমরা তো এখনও ক্লাস করোনি বলতে গেলে, তোমরা আমার ক্লাস হয়তো বা 4 থেকে 5টা ক্লাস পেয়েছো ওই 1.5 মাসের মধ্যে। কারণ আমার ক্লাস ছিল মনে হয় এরকম 3 থেকে 2টা ছিল, সপ্তাহে 2টা ছিল হয়তো বা 2 থেকে 3টা ছিল। তো সেখানে তার মধ্যে আর স্পোর্টস ছিল, বিভিন্ন অনুষ্ঠান ছিল, আমার ক্লাস তোমরা পাওনি। আর অনলাইনে ক্লাস নিয়েছি প্রথম দিকে, যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের কিছু না কিছু শেখানোর। যখন করোনা খুব ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, তোমরা বাইরে বেরোতে পারোনি, তখন চেষ্টা করেছিলাম যে তোমাদের যতটা শেখানো যায় আমার পক্ষে সম্ভব অনলাইনে চেষ্টা করেছিলাম। তো যদি স্কুল খুলে যায় তো ইনশাল্লাহ আবার দেখা হবে, এবং অনলাইনে তো না, আমরা অফলাইনে ক্লাস করব। আর তোমাদের সিলেবাস মনে হয় আরও কমতে পারে, একটু কমতে পারে, যেহেতু ওদের কমেছে তোমাদেরও কমার সম্ভাবনা আছে। তো সেই জন্য আমি চাচ্ছিলাম যে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আমরা করি। স্কুল খুললেই আমার টার্গেট থাকবে আগে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো যেগুলো অনলাইনে করিয়েছি
বা করাইনি, যেগুলো করাতে হবে। তো আমারও মূল টার্গেট থাকবে তাই, যে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আগেই ভালো করে শেষ করা। যেহেতু করোনা মহামারীতে যারা পরীক্ষার্থী 21 সালে যাদের সিলেবাস কমেছে, তোমরা 22 সালে পরীক্ষার্থী, তোমাদের সিলেবাস কিছু না কিছু হলেও কমবে হয়তো। কারণ তোমরা সরকারি হিসেবে তোমরা এই 1 বছর মানে ক্লাস 9 থেকে 10-এ উঠছো, কিন্তু তোমরা একটা ক্লাস করোনি, ওই 2 মাস ক্লাস করেছো, মানে 2 মাস হয়তো একটা কি দুইটা অধ্যায় হয়েছে, তোমাদের হয়তো কিছু সিলেবাস কমতে পারে। তো এই জন্য আমার সবসময় টার্গেট থাকবে ইম্পর্টেন্ট অধ্যায়, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে আর ভবিষ্যতে যেমন ইন্টারমিডিয়েটে তোমাদের লাগবে। যেমন এই দ্বিতীয় অধ্যায় রাশি তোমাদের অবশ্যই লাগবে, এবং এটা না শিখলে তুমি ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেলে বা যেখানে পড়ো না কেন তোমার অনেকগুলো ম্যাথ করতে অনেক অসুবিধা হবে। তো এই জন্য এই অধ্যায়টা নিয়ে এত অনেক বড় একটা অধ্যায়, তোমরা এর আগেও আমাকে বলেছো এই অধ্যায়টা নিয়ে করতে, কিন্তু অনেক বড় একটা অধ্যায়, আমার টার্গেট ছিল সিলেবাস শেষ করার, এই জন্য আমি এই অধ্যায়টা আগে ধরিনি। তো পরে ভাবলাম যেহেতু সিলেবাস সরকার কমাচ্ছে, তোমাদের হয়তো কমাতে পারে, তো সেজন্য এই অধ্যায়টা আমি শুরু করলাম, যে ইম্পর্টেন্ট একটা অধ্যায় তোমাদের যদি কমাই তো কমালো, তারপরেও তোমাদের শেখা দরকার এই জন্য। তো মনে হয় সবাই অনেক শিখেছো, তারপরেও আমি চেষ্টা করছি তোমাদের আরও একটু হেল্প করার। তো খেয়াল করো, আমরা এটা করব। রাশিটিতে আমরা প্রথম প্রতিসম রাশি কিনা এটা আমরা আগে প্রমাণ করব, যেটা প্রতিসম কিনা। তো প্রতিসম করতে গেলে আমাকে দুইটা চলকের স্থান পরিবর্তন করতে হবে। তুমি এক্স ওয়াই জেড এই তিনটা চলকের মধ্যে যে কোনো দুইটা চলকের স্থান পরিবর্তন করলেই তোমার প্রতিসম কিনা তুমি বুঝতে পারবে। তো আমরা সচরাচর এক্স ওয়াই করি, আমরা এবার ওয়াই জেড করে দেখবো যে আসলে কী হয়। কিন্তু আমরা এর আগেরটা এক্স ওয়াই দিয়ে করেছি, এবার আমরা ওয়াই জেড করবো। তো দেখো রাশিটিতে ওয়াই এর পরিবর্তে জেড এবং এক্স এর পরিবর্তে ও জেড এবং জেড এর পরিবর্তে আমরা ওয়াই বসিয়ে আমরা ওয়াই আর জেড এর স্থান পরিবর্তন করেছি। তো এখানে বসাই, অতএব এক্স স্থানে রয়েছে ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে ওয়াই। তো এক্স জেড দ্বিতীয় চক্রগামী দেখো এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তুমি দেখো চক্রগামী রাশি ঠিক এরকমভাবে হয়, এক্স থাকলে ওয়াই 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 জেড জেড এক্স, এভাবে পর 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 আসে। তো আমরা যে এক্স জেড প্লাস জেড ওয়াই প্লাস এক্স জেড জেড ওয়াই ওয়াই এক্স, দেখো এই যে নতুন রাশিটা আসলো, এই রাশিটা কি প্রথম রাশি আছে কোনো মিল আছে? দেখো তো এক্স বাই জেড এখানে কোথাও নেই, জেড বাই ওয়াই কোথাও নেই, ওয়াই বাই এক্স কোথাও নেই, দেখো কোনো রাশিতে মিল পাইনি আমরা। তো এটা মানে কি লেখা যায়, এখানে এফ অফ এই যে আমাদের মান আসলো এক্স জেড ওয়াই, এটা এফ অফ এক্স ওয়াই সাথে কোনো মিল নেই, অতএব এফ অফ এক্স ওয়াই জেড নট ইকুয়াল টু এফ অফ এক্স জেড ওয়াই, অতএব রাশিটি প্রতিসম নয়। তো রাশিটি প্রতিসম হয়নি। আমরা এবার দেখবো চক্রক্রমিক কিনা। তো আমি তোমাদের একটু আগে বলেছি যে চক্রক্রমিক করতে হলে আমার তিনটা চলকের স্থান পরিবর্তন করতে হবে। যদি তিনটা চলকের স্থান পরিবর্তন করলেও রাশিটি একই থাকে, তখন তাকে বলা হবে চক্রক্রমিক রাশি। তো আমরা করব রাশিটিতে সাইক্লিক অর্ডারে যাই, এক্স ওয়াই জেড, আমি যদি এখান থেকে যাই, মনে করো যে এর পরিবর্তে ওয়াই এর পরিবর্তে জেড, উল্টা আসতে পারতাম। তো আমরা লিখবো এক্স এর পরিবর্তে জেড, এক্স এর পরিবর্তে জেড, ওয়াই এর পরিবর্তে এক্স আর জেড এর পরিবর্তে ওয়াই বসিয়ে। তো বসাই এফ জেড এক্স ওয়াই। তো এখানে যদি বসাই আমরা, দেখো জেড এক্স আসবে, যেহেতু চক্রক্রমিক দেখো এখানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তো এখানে ঠিক সেইভাবে আসবে জেড এক্স এক্স ওয়াই ওয়াই জেড। সাজিয়ে লিখি আমরা এক্স বাই ওয়াই ওয়াই বাই জেড
জেড বাই এক্স। দেখো এই রাশিটি ঠিক আসল যে রাশি বা মূল যে রাশি দেখো সাথে মিল আছে। তো আমরা এর পরিবর্তে লিখতে পারি এফ অফ এক্স ওয়াই জেড, আর এর পাশে তো কী আছে এফ অফ জেড এক্স ওয়াই। দেখো তিনটা চলকের স্থান পরিবর্তন করলেও রাশিটির মানের কোনো পরিবর্তন হয়নি। তোমরা বলতে পারি অতএব রাশিটি চক্রক্রমিক। তাহলে কি হলো, আমাদের যে প্রমাণ চেয়েছে রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক দেখো প্রমাণ হয়ে গেছে, প্রতিসম নয় হয়েছে চক্রক্রমিক হয়েছে। তো এই হলো রাশি। এগুলো সচরাচর তোমাদের এই ম্যাথগুলো ক দাগে সৃজনশীলের কতে আসে, কতে আসে, খতে খুব কমই আসে, খুব কমই আসে। ফাইয়াজ ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ফাইয়াজও নিয়মিত ক্লাস করতো। দেখো এবার আমরা তোমাদের চক্রক্রমিক রাশির যে উৎপাদকের বিশ্লেষণ, আসলে উৎপাদকের বিশ্লেষণগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় সচরাচর যে বোর্ড পরীক্ষাগুলো হয়েছে এই পর্যন্ত যেগুলো আসলে পাওয়া যায়, তো তার মধ্যে 90% পরীক্ষায় উৎপাদক বিশ্লেষণ এগুলো আসেনি, দেখতে পাওয়া যায়। কারণ বোর্ড পরীক্ষায় সচরাচর আর উৎপাদক বিশ্লেষণ আসে না। এই অধ্যায়ের মূল যে ব্যাপারগুলো বেশি আসে সেগুলো হলো আংশিক ভগ্নাংশ, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই অধ্যায়ের। তো তারপরেও আমরা উৎপাদক কিছু না কিছু করবো, একবারে বাদ দেবো না। যে ইম্পর্টেন্ট উৎপাদকগুলো আছে সেগুলো করব, কারণ সেগুলো আমাদের শিখতে হবে, যেহেতু পরীক্ষা মূল পরীক্ষার জন্য তো শিখতে হবে, তাছাড়া তোমাকে তো জানতে হবে আসলে কি। তো দেখো আমরা তারই পরিপ্রেক্ষিতে উদাহরণ 15 আর উদাহরণ 16 আজকে উদাহরণ 15 করব। উদাহরণ 16 তোমাদের এই নিয়মে করার জন্য হোমওয়ার্ক আমি দেব। খেয়াল করো উদাহরণ 15 যেটা আছে এটা মনে রাখবে যে, আচ্ছা আমি আগে লিখি উদাহরণ 15টা। উদাহরণ 15 আছে বিসি বি মাইনাস সি, সি এ সি মাইনাস এ, এ বি এ মাইনাস বি। দেখো এই যে রাশিটা আছে দেখো চক্রক্রমিক মতোই। দেখো তুমি বিসি সি এ বি এগুলো সব ঘুরে ফিরে ওইভাবে আসে, এ বি বিসি সি এ। তুমি দেখো আমরা যদি যে চক্রক্রমিক রাশি এ বি সি দেখো ঠিক, এ বি তাহলে এ মাইনাস বি, বি সি বি মাইনাস সি, সি এ সি মাইনাস, এরকমভাবে আসে এগুলো চক্রক্রমিক। তো এই চক্রক্রমিক রাশিগুলো উৎপাদক করতে হলে প্রথমে যে কোনো একটা সাইক্লিক অর্ডারের কে আমরা উৎপাদক ধরে নিয়ে অন্যগুলো ওর মতো বানানোর চেষ্টা করব। প্রথম কাজ হবে যে কোনো একটাকে রেখে অন্যগুলো গুণ করে ওর মতো উৎপাদক বানানো। তো আমরা এখানে দেখো এই বি সি বি মাইনাস সিকে আমরা রেখে দেব, রেখে দিয়ে ওই দুটা গুণ করে অন্যগুলো এই উৎপাদকের মতো বানানোর চেষ্টা করব। তো দেখো আমরা আগে আর যেহেতু বি মাইনাস সি আসছে পরেগুলো কিন্তু উৎপাদকের ক্ষেত্রে উত্তর সি বিসি সি এ সি মাইনাস এ আসবে, আবার এ মাইনাস বিও কিন্তু আসবে, কারণ এগুলো উত্তর ওই একটা আসলে আরগুলো সব পরপর আসে, কারণ সাইক্লিক অর্ডার তো চক্রক্রমিক, একটা আসলে অন্যগুলো আসবে। তো দেখো আমি যদি গুণ করি এখানে সি এ আর সি গুণ করি, সি এ স্কোয়ার এ প্লাস মাইনাসে মাইনাস, এ আর গুণ করলে আসবে এ স্কোয়ার সি প্লাস এ বি আর এ গুণ করলে এ স্কোয়ার বি প্লাস মাইনাসে মাইনাস এ আর বি গুণ করলে এ বি স্কোয়ার আসবে। তো দেখো যেহেতু আমি বলেছি যে যেহেতু আমরা উৎপাদক একটা বি মাইনাস সি নিয়েছি, অন্যগুলো এমনভাবে কমন নেব যেন উৎপাদকে বি মাইনাস সি আসে। তো আমরা বি মাইনাস সি আসার জন্য আমরা কাজ করতে পারি, যেহেতু বি আনতে হবে, তো এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি লিখলাম। আমি এ স্কোয়ার কমন নিই, বি মাইনাস সি আসবে, অর্থাৎ এই দুটো নিয়ে নিয়েছি। তো পরে বাকি আছে এই দুইটা, তো আমি যদি মাইনাস এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের লিখি, এখান থেকে দেখো আমি এ কমন নিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ বি মাইনাস সি ওর মধ্যে আসবে। তো খেয়াল করো এখানে বি মাইনাস সি রেখে আগে বিসি আসে,
এখান থেকে আমি যদি এ স্কোয়ার কমন নিই, তো এ স্কোয়ার কমন নিলে থাকবে বি মাইনাস সি মাইনাস, দেখো এই দুইটা পদের মধ্যে এখানে শুধু এটাই কমন যায়, এ কমন গেল, তো বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে সি স্কোয়ার থাকবে। তো দেখো এবার বিসি বি মাইনাস সি প্লাস এ স্কোয়ার বি মাইনাস সি থাকলো মাইনাস এ, দেখো এটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এখানে। তো সূত্র কি হবে, বি প্লাস সি বি মাইনাস সি, এই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র কি হয়, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তো দেখো এইখানে বি মাইনাস সি বি মাইনাস সি বি মাইনাস সি এখানে কমন নেওয়া যায়। যদি আমি এখানে বি মাইনাস সি কমন নিই, থাকবে হলো বি সি প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস মাইনাসে মাইনাস এ সি, এ থাকলো। তো বি মাইনাস সি, তুমি আবার বলি যেহেতু বি মাইনাস সি আসছে, এর পরেরটা কি সি মাইনাস সি অবশ্যই এর মধ্যে আসবে। তোমার পরের টার্গেট কি সি মাইনাস এ বের করা। তো যেহেতু সি মাইনাস এ বের করতে হবে, আমার এখানে এগুলো এভাবে সাজাতে হবে যেন সি মাইনাস এ আসে। দেখো আমি এগুলো সাজাই নিই, আমার সি মাইনাস এ আনতে হবে। তো আমি যদি বি সি মাইনাস এ বিকে পাশে নিই, তো এখানে বি কমন নিলে সি মাইনাস এ আসবে, আর মাইনাস এ সি প্লাস এ স্কোয়ার, কারণ আমার সিকে আগে আসতে হবে, যদি আমি মাইনাস এ সি আগে নিয়েছি, এ স্কোয়ারকে পরে দিয়েছি। তো বি মাইনাস সি, এখানে দেখো এখানে বি কমন যায়, গেলে কি থাকে সি মাইনাস এ, এখান থেকে এ কমন যায়, গেলে সি প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার থেকে এ গেলে একটা এ থাকে। তো খেয়াল করো বি মাইনাস সি, সি মাইনাস এ দুই পাশ থেকে কমন যায়, তো সি মাইনাস এ থাকে হলো কি বি মাইনাস এ। দেখো কিন্তু আমি বলেছিলাম যে সাইক্লিক অর্ডারে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ অবশ্যই উত্তরে আসবে, এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ অবশ্যই উত্তরে আসবে। তো এখানে দেখো সি মাইনাস এ আসছে, বি মাইনাস সি আসছে, এখানে বি মাইনাস এ আসছে, তোমাকে এ মাইনাস বি আনতে হবে। সেক্ষেত্রে আমি একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে বি মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে বি মাইনাস সি মাইনাস এ হয়ে গেল এই উৎপাদকের বিশ্লেষণ। ভালো করে খেয়াল করো, এ হয়ে গেল এই উদাহরণ 15 এর উৎপাদক বিশ্লেষণ। নিয়মটা এই মনে রাখবা, যদি আমার সাইক্লিক অর্ডারের যে কোনো একটা উৎপাদক আসে অবশ্যই আর দুটো উৎপাদক আসবে। সেই জন্য করার নিয়ম হলো আমরা একটা উৎপাদককে রেখে আর দুইটাকে ওর মতো বানানোর চেষ্টা করলে হবে। তোমরা এই নিয়মে উদাহরণ 16 করার চেষ্টা করবে। আমি নেক্সট দিন তোমাদের উদাহরণ 17 পরে যে কাজগুলো আছে সেইগুলো করাবো। তো তোমরা এই নিয়মে ঠিক আমি যেভাবে করেছি যে একটা উৎপাদক একটা রেখে অন্যগুলোকে গুণ করে কমান নিয়ে ঠিক ওটার মতো তৈরি করেছি। তারপরে বি মাইনাস সি করার পরে এরপরে ছিল সি মাইনাস এ, তো ওখান থেকে ঠিক সাজিয়ে আমি সি মাইনাস এ নিয়ে এসেছি, পরেরটা আমরা এ মাইনাস বি করার জন্য মাইনাস কমান নিয়ে এ মাইনাস বি নিয়ে এসেছি। ঠিকভাবে উদাহরণ 16 তোমরা এই নিয়মে ঠিক এইভাবে করার চেষ্টা করবে। প্রথমটা রেখে গিয়ে অন্যগুলো ওর মতো বানানোর চেষ্টা করবে, আর না পারলে অবশ্যই আমাকে জানাবে, আমি অবশ্যই করে দেব। তো তোমাদের HW থাকবে সমমাত্রিক বহুপদী, সংজ্ঞা পড়ে উদাহরণ দিবে, সমমাত্রিক বহুপদী প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি, ঊনপঞ্চাশ পৃষ্ঠার কাজ, উদাহরণ 15-16। তোমরা এই হোমওয়ার্কগুলো অবশ্যই আমাকে করে পাঠাবে। আর হোমওয়ার্ক আসলে আগে তো তোমরা সবাই মোটামুটি হোমওয়ার্ক দিতে, তো এই ক্লাস 10-এ ওঠার পরে অনলি মনে হয়
স্বপ্না এবং মনি এই দুইজন হোমওয়ার্ক দেয়, আর অন্যরা হোমওয়ার্ক দেয় না। তো যারা হোমওয়ার্ক দেয় তাদেরকে অনেক ধন্যবাদ, তারা ক্লাস করছে তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করব তোমরা হোমওয়ার্কগুলো করে আমাকে পাঠাবে। আর তোমার কাছে একটাই আমার দাবি থাকবে যে অবশ্যই হোমওয়ার্কগুলো করে পাঠানোর চেষ্টা করবে। তো সবাইকে ক্লাসে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর দেখা হবে সামনের ক্লাসে। আশা করব সবাই হোমওয়ার্ক জমা দেবে এই কামনায় আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।